গতকালকে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী তেজগাঁও, ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মোট 3টি মিছিল বের করেছে এবং এইসব মিছিলে প্রায় হাজার খানেকের মতো মানুষ ছিল এবং এতে অনেকেই ক্ষুব্ধ যে দলটা মাত্র 1 বছর আগে গণহত্যা করে পালিয়ে গিয়েছে, যাদের প্রায় সব পর্যায়ের মানুষজন পালিয়ে গিয়েছে, তারা আবার ঠিক 1 বছর পরে রাজধানী শহরে একই দিনে 3টা মিছিল বের করা সাহস পায় কি করে, যেখানে তাদের কার্যক্রম স্থগিত আছে, নিষেধাজ্ঞা আছে নির্বাহী আদেশে। তো দেখুন, এর জন্য কি আমরা দায়ী না? নিজের মনকে প্রশ্ন করুন। শেখ হাসিনার আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না? গত কয়েক মাসে কক্সবাজার, মহেশখালী এবং বঙ্গোপসাগরের আশেপাশে যা ঘটছে সেটা নিছক উন্নয়নের গল্প নয় বা স্বপ্ন নয়। এর আড়ালে রয়েছে গোপন বৈঠক, কর্পোরেট স্বার্থ, আন্তর্জাতিক কূটনীতি এবং বাংলাদেশকে নতুন একটি ভূরাজনৈতিক কনফ্লিক্ট জোনে ঠেলে দেওয়ার পরিকল্পনা। মানে একজন পুরনো সাবেক রাষ্ট্রদূত, যিনি কিনা আবার একটি এনার্জি কোম্পানির বাংলাদেশের প্রধান, তার সঙ্গে 1 ঘন্টার গোপন বৈঠক কি হতে পারে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ বন্দর মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপ নরওয়ে ভিত্তিক এক মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, খবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোন হুজুর চারাজা করবে না, কোন কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ। এ কথাটি বলেছিল তথাকথিত 24-এর লালবদর ব্যারিস্টার ফুয়াদ, যদিও সে ভুয়া ব্যারিস্টার, দেহ ব্যবসায়ীদের দালাল, উত্তরাতে গ্রেফতার হয়েছিল 2007 সালে। আপনারা দর্শক, সামনে ইউনূসের অবস্থা অতীব খারাপ পরিস্থিতি হতে চলেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি বড় সুযোগ পেয়েছিলেন, কিন্তু ইউনূসের পরিস্থিতি এতটা খারাপ দিকে যাচ্ছে যে ইউনূস পালানোরও সময় পাবে না কোনোভাবেই। দেশের মানুষ খেপে গেলে কি হয় এবং কি করতে পারে সেটি সাবেক প্রধানমন্ত্রী সেটি খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং ইউনূসের নেতৃত্বে যে এনসিপি নেতাগুলো ছিল তাদের সাথে নিত্যানতুন বিবাদে জড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষও দিন দিন খেপে উঠছে ইউনূস সরকারের প্রতি, তাই যে কোনো সময় ইউনূস সরকারকে বিতাড়িত করতে পারে, যে কোনো সময় এনসিপি নেতাদেরও খারাপ কিছু ঘটে যেতে পারে। দর্শক, এই ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। অবশ্যই সে অনেক ভালো ছিল, তার তুলনা এই ম্যান এক পিস আর নাই, আর হবেও নাই দেশে। এই দেশে আর হবে না ম্যান এক পিসই, যেমন বঙ্গবন্ধু এক পিস, হাসিনাও এক পিস। আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের, কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে, খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? 1996 সালের 15ই ফেব্রুয়ারির কথা চিন্তা করি। বিএনপি একতরফা নির্বাচনকে যদি স্মরণ করেন, তবে দেখবেন খালেদা জিয়ার সেই সংসদ টিকে ছিল মাত্র 12 দিন। বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দল যদি না পারে, তবে কি উড়ে এসে জুড়ে বসা এই ইউনূস মহাজন পারবেন ভেবেছেন? সম্ভব নয়। নির্বাচনকালীন সরকারের প্রধান যেই হোক না কেন, ডক্টর ইউনূস যে হবেন না সেটা নিশ্চিত। বললেন গাজীপুরে তার উপর নাকি হামলা হয়েছে। এরপর নানা নাটকের মঞ্চায়ন শেষে সরকারি ফরমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো আওয়ামী লীগের এবং ডক্টর ইউনূসের জীবনে যতগুলো পাপ আছে সবগুলো ছাপিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা যে ইউনূস মহাজনের জীবনের সবচাইতে আদিম এবং ভয়ঙ্কর পাপ এবং এই পাপের শাস্তি যে তাকে পেতেই হবে, এই সত্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং তিনিও বুঝে ফেলেছেন বলে আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে তার ব্যাখ্যা করছি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি আসলে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ। হামলার নাটক সাজিয়ে মব সৃষ্টি হলো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন এবং এরপর নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগের। ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তের পর কাগজে কলমে যা আছে তাতে আওয়ামী লীগের সুযোগ নাই নির্বাচনে অংশগ্রহণের, কিন্তু সত্যি কি এটা সম্ভব? মানুষ কি বলে, দেশের পরিস্থিতি কি বলে, খোদ সরকারই বা কি এরকম বিশ্বাস করে যে আওয়ামী লীগ ছাড়া তারা একটা নির্বাচন করে ফেলবে? এবার কি তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর উপরে নতুন কোনো ফাঁড়া নেমে আসবে? তিনি কি এবার মানে গ্রেপ্তার হয়ে যেতে পারেন, কিংবা তাকে নিয়ে কি আশঙ্কা তৈরি হতে পারে যখন তিনি মন্তব্য করেন যে তিনি জয় বাংলা চান, বঙ্গবন্ধু চান? কারণ এই সমাজে অলরেডি ব্যাপারটা প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে যে
জয় বাংলা এই স্লোগানটা আদতে আওয়ামী লীগের স্লোগান, এটা আর মুক্তিযুদ্ধের স্লোগান নেই। আওয়ামী লীগের স্লোগান যেহেতু, সেহেতু আওয়ামী লীগের স্লোগান দেয়া এটা ক্রিমিনাল অফেন্স, সুতরাং তাকে শাস্তি পেতে হবে। বঙ্গবন্ধু কে বলা বঙ্গবন্ধু আলাদা কোনো অস্তিত্ব নেই, বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মানে ফ্যাসিস্টের দোসর, এই ব্যাপারটা প্রতিষ্ঠিত করা কিংবা করানোর একটা চেষ্টা কিন্তু আমরা সমাজে দেখছি। যখন দেখছি তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী এই দুটোকে চাইলেন, একটা সমাবেশ করে এই দুটোকে চাইলেন এবং বললেন যে এটার বিরুদ্ধে যারা তারা স্বাধীনতা বিরোধী, এই ব্যাপারগুলো বলতে চাইলেন। কিন্তু তিনি শেখ হাসিনাকে চাইলেন না, তিনি বললেন আওয়ামী লীগকে চায় না কিন্তু জয় বাংলা চাই, শেখ হাসিনাকে চায় না কিন্তু বঙ্গবন্ধুকে চায়। এটা হয়তো যারা মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেন তারা সাধুবাদ জানাবেন, তারা হয়তো সমর্থন করবেন, কিন্তু মানে জয় বাংলার প্রসঙ্গ থাকলেও, বঙ্গবন্ধুর প্রসঙ্গ থাকলেও যখন তিনি বলছেন শেখ হাসিনাকে চান না, তখন আবার আশ্চর্যজনকভাবে এটাও হবে যে আওয়ামী লীগও এই কথাটাকে পছন্দ করবে না, যখন সরকার কিংবা সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলো পছন্দ করবে না। কি বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তার কথার মাধ্যমে তিনি নতুন কোনো বিপদে পড়বেন কিনা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওর এলাকায় টাঙ্গাইলে একটা সমাবেশ করেছেন, যদিও সমাবেশ চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, চেয়ার থেকে মঞ্চে পড়ে গেছেন, তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু তার আগে তার বক্তব্যে তিনি যেটা বলেছেন, গণমাধ্যম তাকে নিয়ে যে শিরোনামটা করেছে, ইনকিলাবের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই, শেখ হাসিনা চায় না, বঙ্গবন্ধু চাই। সে বলেছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে ধ্বংস হয়ে গেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতি করে যেখানে তাদের কার্যক্রম স্থগিত আছে, নিষেধাজ্ঞা আছে নির্বাহী আদেশে। তো দেখুন, এর জন্য কি আমরা দায়ী না? নিজের মনকে প্রশ্ন করুন। শেখ হাসিনার আমলে আমাদের কথা বলার অধিকার ছিল না, মানবাধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক রীতিনীতি কোনো অধিকার ছিল না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এই সব অধিকার ফিরে পেয়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন করুন তো, আমরা কি আসলে এই অধিকারের যোগ্য? আমরা কি এই স্বাধীনতাকে অপব্যবহার করতেছি না? গতকালকে রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনা ঘটলো, নুরুল পাগলাকে কবর থেকে উঠিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। পৃথিবীর ইতিহাসে কোন সভ্য অসভ্য যে সমাজই বলেন না কেন, আপনি দেখেছেন এগুলো কখনো? সভ্য সমাজ বাদ দেন, কোন অসভ্য সমাজ এগুলো করে না। সেখানে বিএনপি জামাত তারা এগুলো করলো। এখানে অনেক 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 যুক্তি দিবেন যে ভাই তাকে বলা হয়েছে, কামার সাহেব আদলে করা হয়েছে, কিন্তু আপনি তো লাশকে উঠিয়ে পুড়িয়ে দিবেন, দিয়ে উল্লাস করবেন। সেখানে বিএনপি জামাত তারা জড়িত। সেই বিএনপি নেতা জামাত তারা কি জানে না যে এটা পরিণতি কি হবে? সমস্ত বাংলাদেশে একটা অরাজকতা চলতেছে। সরকার যদি সেনাবাহিনীকে কন্ট্রোল করতে না পারে এবং সরকার যদি মনে করে যে না, এখন যে সিচুয়েশন, তাহলে সেনাবাহিনীকে আসলে আমার চাপ দেওয়া ঠিক হবে না, সেনাবাহিনীতে যারা আছে গ্রুপের সঙ্গে জড়িত তাদের বিচার যদি আমি করি তাহলে সেনাবাহিনী আমার বিরুদ্ধে চলে যাবে এবং দেশে আরো বিশৃঙ্খলা বাড়বে, তাহলে তো সরকার চুপ থাকা উচিত। যদি সরকারের হেডও না থাকে সেনাবাহিনী কিছু করার, তাহলে তো চেষ্টা করা উচিত, চুপ থাকা উচিত। পরবর্তী সরকার এসে জাগবার করবে। কিন্তু না, এই সরকার ক্রমাগত সেনাবাহিনী চাপ দিচ্ছে যে তোমরা গণহত্যায় দায়ী, সেনা কর্মকর্তাদেরকে আমাদের হাতে তুলে দাও। আপনারা তো বলবেন যে সরকার তো ঠিক কাজই করতেছে, কিন্তু ভাই সব কাজের সময় আছে। সরকার যদি মনে করে যে না, এটা সেনাবাহিনীর অস্থিরতা বাড়বে, তাহলে এই সময় সরকারের এগুলো করা উচিত নয়, মাঝে মধ্যে কৌশল অবলম্বন করতে হয়। আজকে দেখুন, আজকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যেই খারাপ সম্পর্ক ছিল, এটাকে আমরা ঢেকে রেখেছি। আমি কখনো এগুলি নিয়ে কথা বলি না, আমি জানতাম কিন্তু আমি বলি নাই। অনেক ইউটিউবাররা বলেছেন আমি বলিনি। কিন্তু যখন নুরুলের উপর হামলা করলো সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে অবস্থা নিল, তখন তো আর বুঝতে বাকি নেই যে সেনাবাহিনী এবং সরকার দুজন ফারাক, এবং সেনাবাহিনীর ভিতরে সরকারের বিরুদ্ধে একগুলো কাজ করতেছে। আপনি দেখুন, ঢাকা শহরে একদিনে আওয়ামী লীগ 3টা মিছিল বের করলো। ডিজিএফআই কি করে? ডিজিএফআই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথায় কোথায় যায়, কোথায় গিয়ে হাঁসের মাংস খায়, সব খবর রাখে। কিন্তু এই আওয়ামী লীগ 3টা মিছিল বের করলো একই দিনে, এই খবর তাদের কাছে নাই। যেখানে হাজার হাজার লোককে জড়ো করেছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জড়ো করেছে, কিন্তু ওই খবর ডিজিএফআই এর কাছে নাই। বা থাকলেও তারা সরকারকে দিবে না। কেন দিবে না? কারণ তারা বেশিরভাগই হাসিনার আমলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন টর্চার জড়িত ছিল, গুমখুর জড়িত ছিল, এবং তারা মনে করে যে এই সরকার আমাদের বিচার করতে চায়, সুতরাং এই সরকারকে আমরা সহযোগিতা করবো না। তো এরকম তো আছে। এখন সরকারের যতটুকু গাছ থাকার কথা, যতটুকু পাওয়ার থাকার কথা, এই পাওয়ার তারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা প্রয়োগ করতেছে না। এবং প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সরকারের সঙ্গে যোজন দূরত্ব, কেউ কারো কথা শুনতে